নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। কৈলাসহরের চিটফান্ডের মাস্টার মাইন্ড বিজেপি কর্মী মনোজ কুমার দে এখন পর্যন্ত প্রতারিতদের টাকা ফিরিয়ে না দেওয়ায় এবং ওসি পার্থ মুন্ডার ভূমিকায় আইন নিজেদের হাতে তুলে নেওয়ার হুমকি দিলেন প্রতারিত মহিলারা। এই ঘটনায় কৈলাসহরের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বেড়েই চলছে। কৈলাসহরের বিজেপি দলের কর্মী মনোজ কুমার দে কর্তৃক চিট ফান্ডের মাধ্যমে গরিব অংশের প্রতারিত মহিলাদের নিয়ে কৈলাসহরের রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে কংগ্রেস দলের এক প্রতিনিধি দল প্রতারিত মহিলাদের নিয়ে কৈলাসহরের থানার ওসি পার্থ মুন্ডার সঙ্গে দেখা করেন। ওসি পার্থ মুন্ডার সামনে গিয়ে প্রতারিত মহিলারা দাবি করে মনোজ দেবকে কেন গ্রেপ্তার করা হলো না এবং মনোজ দেব আদালত থেকে অগ্রিম জামিন নেওয়ার সময় পুলিশ কেন বাধা দিল না, এরকম বিভিন্ন প্রশ্ন প্রতারিত মহিলারা ওসি পার্থ মুন্ডাকে করলে ওসি কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারেনি। উল্টো ওসি পার্থ মুন্ডা প্রতারিত মহিলাদের এবং কংগ্রেস নেতাদের যেসব কথা বলেছেন তাতে বিজেপি দলের কর্মী মনোজ কুমারদের সাথে ওসি পার্থ মুন্ডার যে গোপন যোগসাজশ রয়েছে তার স্পষ্ট প্রমাণ মেলে। ওসি পার্থ মুন্ডা প্রতারিত মহিলাদের বলে যে আপনারা সবাই মনোজকে টাকা দিয়েছেন, তার কোনো প্রমাণ নেই, কিংবা মনোজকে টাকা দেওয়ার সময় কোনো ধরনের রিসিপ্ট কপি রাখেননি এবং আপনারা পুলিশকে এরকম কোনো প্রমাণ আজ অবধি দেখাতেও পারেননি। এই কথা শুনে প্রতারিত মহিলারা বলেন, গত অক্টোবর মাসে কৈলাসহর থানায় ৬৬ নম্বরের জামিন অযোগ্য যে মামলা মনোজের বিরুদ্ধে করা হয়েছিল, তখন পুলিশ মনোজকে গ্রেপ্তার না করে থানার মধ্যে ওসির সামনে মনোজ লিখিত দিয়ে জানিয়েছিল সবার টাকা সে ১ মাসের মধ্যে ফিরিয়ে দেবে। তাতে কি প্রমাণ হয় না যে মনোজ মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছিল? ওসি পার্থ মুন্ডাকে প্রতারিত মহিলারা এই কথা বলতেই ওসি পার্থ মুন্ডা আরেক নতুন ফর্মুলা আবিষ্কার করেন। ওসি পার্থ মুন্ডা প্রতারিত মহিলাদের এবং কংগ্রেস নেতাদের বলেন, যেহেতু মনোজ আদালত থেকে জামিনমুক্ত রয়েছে এবং মামলাটি বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে, তাই আদালতে গিয়ে হলফনামা করে অর্থাৎ এফিডেভিট করে নতুন করে মনোজের বিরুদ্ধে কৈলাসহর থানায় আরেকটি মামলা করার জন্য, তাহলে মনোজের বিরুদ্ধে কঠোরভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে। প্রতারিত মহিলারা তাতে রাজি হয় এবং প্রতারিত মহিলারা বলেন, এরপরও যদি পুলিশ খুব শীঘ্রই কোনো ধরনের ভূমিকা না নেয় তাহলে প্রতারিত মহিলারা সবাই মিলে মনোজের বাড়িতে গিয়ে মনোজের বাড়িঘর ভাঙচুর করে মনোজকে মারধর করে পুলিশের হাতে তুলে দেবেন। প্রতারিত মহিলারা প্রকাশ্যে বলেন, পুলিশের উপর অর্থাৎ ওসি পার্থ মুন্ডার উপর ওনারা বিশ্বাস করতে পারছেন না, তাই ওনারা আইন নিজের হাতে তুলে নেবেন। টাকা দিতে লাগবে ওদের, কারণ যত কাস্টমার আছে সবাই আমরা ধরতেছে নিয়ে, আমরা তো সবার কাছ থেকে কালেকশন করছি, করিয়ে আনি তারই নির্মলার উপরেই আমরা অফিসটা আসবো, এখানে আনি তারে আমরা দিছি। যেরকম পাবলিকে আমরা টাকাটা দিছি কোনো রিসিপ্ট নাই, তার কাছেও আমরা দিছি এইভাবেই, যেরকম সে চালাইছে আমরা এইভাবেই আমরা চলছি। কয়েকটা কিস্তি সব জায়গাতেই দিছে, যে বিশ্বাস জিনিসটা আনছে, আনার পরে ডাউন লাইনে যত লোক ঢুকছে সবাই টাকা মারি দিছে, মারিয়াতে বাগাত আসলো। আজকে কালকে দিদি দিতেছি, তারিখ দিল আমরা ফোন করতেছি, স্যার এই জায়গাতে পাইছে না কালেকশন, ওই জায়গাতে পাইছে না, সব কাস্টমাররা তো ফোন করতেছে, না দিদি দিয়া দিমু, কালকে পরশু দিয়া দিমু, এরকম তারা এখন বন্ধনটা চালাই দিত, বিকালবেলায় আমরা দিতেছি। নাম কি বন্ধন? হ্যাঁ, বন্ধনের কিস্তি সে চালাইবে, বন্ধন, আশা, বিলেজ, স্টার্টিং যা যা আছে। তো আপনারা তো মামলা করছেন এর বিরুদ্ধে? হ্যাঁ, এরপরে থানাতে মামলা করা হয়েছে, কিন্তু কোনো অ্যাকশন আমরা পাইছি না পুলিশ থেকে। পুলিশ কি আনছে না তারে? পুলিশে আনছে, আনার পরে থানাতে বইয়াছে, আমরা একটা কাগজও দিছে সে লিখিত। হ্যাঁ, লিখিত কাগজও দিছে যে সে 28 তারিখ আমরা টাকাটা দিয়া দিব। আমরা থানাতে সেই কথা মতো 28 তারিখ আইছি, আবার পরে সে কোনো টাকা দিল না আমরা, তারই গিয়ে বাড়ি থেকে আমরা পাইনি। নামটা কি? মনোজ কুমার দে, বাড়ি সোনামারা। তো এখন আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? এখন আমরা টাকাটা দিতে হইবে, আবার আমরা মামলা করবো, আবার আমরা যত লোক আছি সবাই একজন একজন করিয়া আবার কেস করবো তার নামে সবাই, কিন্তু টাকা সে দিতেই লাগবে। তো প্রথম যখন মামলা করছেন এখন পর্যন্ত টাকা পাইছেন না, এখন যদি আবার মামলা করার পরে টাকা না পান? না, আমরা ছাড়তাম না তারে, তার বাড়িঘর ভাঙচুর করবো, যা করতে চাই আমরা করতে বাধ্য হইব, বুঝছেন? আমরা যা মানে করছি না এতদিন, তা এখন করবো, সে এখন বুঝতে পারবো। মনোজ কি করছে? আমরা যে টাকাগুলো সিজ করে নিছি, গরিব মানুষের টাকাগুলো আমি আইনা দিছি, এখন এই টাকাগুলো মানুষের টাকাগুলো আমার দেওয়া লাগতো না। তো আপনারা তো থানাতে মামলা করছিলেন? হ্যাঁ, থানাতে মামলা করছি, করার পর তো তারা কোনো অ্যাকশন পাইলাম না। এই ব্যাপারে আজকে আবার আইছি থানাত। 1 মাসের সময় দিছি। তো থানা আজকে কি কইছে? থানা আজকে কইছে যে এফিডেভিট করে আবার আপনারা কেস করেন, উল্টা কেস করলে টাকাটা দেখেন পাওয়া যায় না।
আবার কেস করেছেন? তো আগে যে কেস করছিলেন জিজ্ঞেস করছেন না আপনারা? হ্যাঁ, এটা কইছি তারা তখন একটা বেল হইয়া গেছে গিয়া। তো এরপরে আপনারা এখন কি রাজি হয়েছেন আবার এফিডেভিট করে মামলা করবেন পুনরায়? এখন কইছি আমরা দেখি মামলা করতাম, এখন যদি মামলা করে আর কতদিন আমরা আর করতাম, অপেক্ষা করতাম। যদি 2-3 দিনের মধ্যে 7 দিনের মধ্যে যদি টাকা এই মামলা করে যদি পাই, আর নাহলে হের বাড়িঘর ভাঙচুর করলেন। কতজনের এটা? হ্যাঁ, আমরা মোটামুটি 300-350 মহিলা আছে আমরা। কত টাকা হইব? হইব আমরা তো 3-4 জনেরই তো আমরা 2 লাখ টাকার মতো। কি টাকা জানিছে? তারা তো কইছে 1000 টাকা দিতাম, আর দিলে তারা আমরা বন্ধন চালাইব। এরপর আমি একজনে ঢুকলাম 1000 টাকা দিয়ে জয়েনিং করলাম, আমার পিছনে আরও 2জন লোক, তারাও জয়েনিং করলো, তারাও এইভাবে একজনে 2জন করে লোক ঢোকায়, বহুত মানুষের হ্যাঁ লোক ঢুকায় টাকাগুলো নেয় এই মনোজদেবের কাছে দেওয়া হয়েছে। অন্ত হেয়ার টাকাও দেয় না, হেয়ার পাওয়াও যাইতেছে না। মনোজদেব কি স্বীকার করছিল যে টাকাগুলি স্বীকার করে গেছে। হেরে একদিন আমরা হের বাড়ি গেরো করার পরে তারপরে হেরে এখানে লই আইছে, যাই থানা গেছে, যাই হেরে লই আইছে, এরা করছিলাম, আমরা গেরো করছিলাম, তখন হেরা লই আইছে থানা। তাই হে এক রাত্রে এখানে থাকা যাবি না, হে পরের দিন গেছে যে আমি আগামী মাসের 27 তারিখ তারা টাকা দিব, যা হয় তা দিব টাকা। লিখিত হে এখানে থানাত লিখা থুইয়া গেছে। শুধু কি কৈলাসহরের মানুষ না বাইরের আছে? কিতা এর বাড়ি কই? পাইবে টাকা? তারা সব কৈলাসহরের মানুষ, কমলপুর, কাঞ্চনপুর, বহুত জায়গার মানুষ আছে, কত জায়গার মানুষ। আচ্ছা, আপনারা যে অক্টোবর মাসে মনোজের বিরুদ্ধে থানাতে মামলা করছেন, হ্যাঁ, তো এরপরে কি বুঝেন, মানে পুলিশ কি আপনাদের এই মামলাটা কি কোনো অ্যাকশন নিছে না? মামলাটা তো কোনো অ্যাকশন কেমনে নিছে আমরা বুঝলাম, তাই না? তারা এখানে আইনা কেস দিলাম, এরপরে 27 তারিখ হে এখানে কইয়া গেল আইতাম, আইসি, আয়ার পর তো আমরা আইসি, কিন্তু হে নাই। কোর্টও দিও আইছে? হ্যাঁ, কোর্টও পরে তারা বাইছে পরে তো হে এখন বেল লইয়া রয়েছে। হে তো এখন বাড়িতেই আছে, আজকে 3-4 দিন থেকে আমি তো নিজেই দেখেছি হে বাড়িতে আছে। যদি আমরা কেস দিছি, কেসটার কোনো রিপিট পাইলাম না, হেরা যদি হেরা করলো না, খুঁজলো না, যায় খোঁজখবর করলে তো হেরা পাইলে তো আমরা টাকাটা দিতে পারে। কেস করলাম যে এটার কোনো মামলা হইলো না, কিছু হইলো না, কেমনে বুঝলাম? মামলা তো মনোজের মিথ্যা প্রলোভনের ফাঁদে পড়ে প্রতারিত মহিলারা সর্বস্ব হারিয়ে বিজেপি সিপিআইএম দলের নেতাদের কাছে গিয়ে কোনো ধরনের ভরসা না পেয়ে কংগ্রেস দলের নেতাদের কাছে এসে আন্দোলনে নেমে প্রতারিত মহিলাদের চোখে কিছুটা স্বস্তি দেখা যায়। প্রতারিত মহিলাদের মাধ্যমে কৈলাসহরের যে কোনো সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে, এটা অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন। তবে এক্ষেত্রে পুরো দায়ী থাকবে কৈলাসহর থানার পুলিশ এবং ওসি পার্থ মুন্ডা। কেননা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায় প্রতিদিনই প্রকাশ্যে বলে আসছেন যে 2018 সালের আগে চিটফান্ডের মাধ্যমে যারা প্রতারিত হয়েছিলেন তাদের টাকা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন এবং চিটফান্ডের সাথে যে বা যারাই জড়িত ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর এরকম ঘোষণার পরও কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডা কিভাবে চিটফান্ডের পান্ডার সাথে জড়িত থাকেন, কৈলাসহরে বিজেপি দলের নেতাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলে এভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরুদ্ধে কোনো অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলনে ওসি পার্থ মুন্ডা এরকম কাজ করে যাচ্ছেন, তা কৈলাসহরের শহরবাসীরা বুঝতে পারছেন না। এবং কৈলাসহরের শহরবাসীরা এও জানতে চাইছেন যে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কি ওসি পার্থ মুন্ডার বিরুদ্ধে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে না? গত অক্টোবর মাসে বিজেপি দলের কর্মী চিটফান্ডের পান্ডা মনোজের বিরুদ্ধে কৈলাসহর থানায় মামলা হওয়ার পর কৈলাসহর থানার ওসি পুলিশ যদি সঠিক আইনি সিদ্ধান্ত নিতেন তাহলে হয়তো বা পরিস্থিতি এরকম হতো না। কৈলাসহরের কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক বিরোজী সিনহা চিটফান্ডের বিষয়ে প্রকাশ্যেই বলেছেন যে ওসি পার্থ মুন্ডা সরাসরি এই চিটফান্ডের পান্ডা মনোজের সাথে জড়িত এবং মোটা টাকা পেয়েছেন ওসি পার্থ মুন্ডা। বিরোজী সিনহা আরও জানান যে প্রতারিত মহিলা যতদিন পর্যন্ত ন্যায্য বিচার পাচ্ছেন না এবং টাকা ফেরত পাচ্ছেন না ততদিন অবধি ওসি পার্থ মুন্ডা এবং প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে। তবে চিটফান্ড ইস্যুতে আগামীতে কৈলাসহরের রাজনৈতিক উত্তাপ চরমে উঠবে, এটা একেবারেই নিশ্চিত। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। 2021 সালের প্রথম দিনে রাজধানীর আইজিএম হাসপাতালে 9টি শিশু জন্মগ্রহণ করে। এই 9টি শিশুই বর্তমানে সুস্থ ও স্বাভাবিক রয়েছে। ইংরেজি নববর্ষের প্রথম দিন রাজধানীর আইজিএম হাসপাতালে পৃথিবীর আলো দেখল 9টি নবজাতক শিশু। অর্থাৎ বৃহস্পতিবার রাত 12টার পর 2021 সালের শুরুতে আইজিএম হাসপাতালে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছে 9টি শিশু। এই 9টি শিশু বর্তমানে সুস্থ এবং স্বাভাবিক রয়েছে।
আইজিএম হাসপাতালের শিশু বিভাগের সিস্টার ইনচার্জ শিকুরানী দাস জানান, বৃহস্পতিবার রাত 12টার পর অর্থাৎ 2021 সালে আইজিএম হাসপাতালে স্বাভাবিকভাবেই 9টি শিশুর জন্ম হয়েছে। 21-এ নতুন বছরে রাত্র 12টার পর থেকে এই পর্যন্ত আমাদের আইজিএম হসপিটালে টোটাল 9টা বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ফটিকরায় বিধানসভার শ্রীপুর জেবি স্কুল থেকে কালাটিলা পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। বাম আমল থেকে শুরু করে বর্তমান সরকারকে বারবার বলেও কোনো কাজ হচ্ছে না, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। দীর্ঘদিন ধরেই বেহাল দশায় পরিণত হয়েছে ফটিকরায় বিধানসভার অন্তর্গত শ্রীপুর জেবি স্কুল থেকে কালাটিলা আসা যাওয়ার একমাত্র রাস্তাটির। এই রাস্তার উপর দিয়ে প্রায় 6টি গ্রামের বুক চিরে 11 কিলোমিটার চলে গিয়েছে সেই রাস্তাটি। দীর্ঘ বাম আমল থেকে বহুবার জানানোর পরও কোনো কাজ হয়নি। সেই পূর্বতন সরকার কোনো কাজ করেনি এবং বর্তমান সরকার এবং দপ্তরকে জানানোর পরেও মেরামতির কোনো হেলদুল নেই। তাই স্থানীয় ডিএম কলোনি এলাকার লোকজন বিগত সরকার এবং বর্তমান সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ডিএম কলোনি, কালাটিলা পাহাড়, কাকমাতাইন পাড়া, তালানবাড়ি, খাসিয়া বস্তি, রাইসিং চৌধুরী পাড়ার এলাকায় বসবাসকারী 375 পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তাটির বেহাল দশা বহুদিন ধরে। এলাকাবাসীরা আরও জানিয়েছেন, বিগত বর্ষাকালে চরম অসুবিধার মধ্যে পড়েছিলেন তারা যাতায়াতের জন্য। উনারা আরও বলেন যে ডিএম কলোনি এলাকায় 3টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ছাত্রছাত্রীদের এই রাস্তা দিয়েই যেতে হচ্ছে। 2টি অঙ্গনওয়াড়ি সেন্টার, একটি গ্রুপ জেবি স্কুল রয়েছে। তাছাড়া ডিএম কলোনি থেকে 7 কিলোমিটার দূরে 2টি বাজার রয়েছে, এর মধ্যে শান্তির বাজার এবং শ্রীপুর বাজার রয়েছে। সেই রাস্তার বেহাল দশার কারণে মাত্র 7 কিলোমিটার রাস্তা মাথা পিছু গাড়ি ভাড়া প্রায় 80 টাকা করে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। তাই জীবনের ঝুঁকি নিয়ে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা, বাজারের নিত্যযাত্রীরা সেই রাস্তা দিয়ে চলাচল করছেন। বর্তমান রাস্তার বেহাল দশার কারণে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে তাদেরকে। এই এলাকার স্থানীয় জনগণের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে স্থানীয় বিধায়ক এবং সরকারের কাছে এই রাস্তা যেন দ্রুত সংস্কার করে দেয়া হয়, সেই দাবি জানাচ্ছেন এলাকাবাসী। আমরা এটা আমরা ফটিকরায় 51 নং বিধানসভার অন্তর্গত। আমরা এখানে ফটিকরা দশরথ দেব এডিসি ব্রিজ পঞ্চায়েত। আমরা এখানে প্রায় 375 পরিবার যেমন আছে ফ্যামিলি, এই রাস্তার উপরে আমরা নির্ভর করতেছি। প্রায় 98 সন থেকে আমরা এই বস্তিটা করতেছে। এখন প্রায় এই অবস্থা, রাস্তাটা এদিকে সব ভাঙা অবস্থা। আমরা রাস্তাটায় আমরা যান চলাচলে খুব অবস্থা, বেহাল অবস্থা। এইভাবে আমরা চলতেছি, দিন যাপন করতেছি। এর ফলে সরকারি মহলে যেন অতি সত্বর এই রাস্তাতে যেন সংস্কার করা হয়। আমি খাসিয়া বস্তির লোক, আর আমরা এই রাস্তা, আমরা 375 পরিবার এই রাস্তা দিয়ে আমরা সব সময় চলাচল করে। কোনো অসুবিধা হলে রোগ শোক নিয়ে হাসপাতাল, স্কুল আর বাজারে খরচ, ডিলার চাউল সব কিছু নিয়ে আমরা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। কিন্তু আমরা এই রাস্তা অবস্থাগুলো দেখো, আমরা আজ পর্যন্ত 25 বছর আমরা ফ্রম সিপিএম আমলে এই রাস্তা এই অবস্থায় থাকে। আর আজ আমাদের বিজেপি সরকার, নতুন সরকার, আমরা 3 বছর চলছে আজ পর্যন্ত এই রাস্তা এইভাবে চলে থাকে। আমরা রেশন চাউল আনতে অনেক কষ্ট হয়। ওই নিচে, অনেক নিচে দূরে থেকে আমরা গাড়ি খরচ করিয়ে 150 টাকা 200 টাকা করিয়ে আমরা গাড়ি ভাড়া দিয়া, তারপরে আমরা আবার মাথা তুলিয়ে আওয়া লাগে বর্ষাকালে। ফটিকরায় থেকে বিকাশ কাপালির রিপোর্ট, নিউজ বাংলা। TSECL এর উদ্যোগে শুক্রবার রাজধানীতে এক র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালির সূচনা করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এই র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। TSECL নতুন অনেক কিছুই শুরু করেছে। বিদ্যুৎ নিগমের লাইনম্যানদের প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি প্রতিষ্ঠানও খোলা হয়েছে। প্রিপেইড মিটার লাগানোর কাজ চলছে। নতুন প্রযুক্তি ব্যবহার করে পরিষেবা স্বাভাবিক রাখা হচ্ছে। প্রিপেইড বিল পদ্ধতি চালু হয়ে গেলে বিল নিয়ে যে সমস্যা রয়েছে সেগুলোর সমাধান হবে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে ভালোভাবে মনিটরিং করা হচ্ছে। এতে সার্ভিস যেমন ভালো দিচ্ছে, তেমনি রেভিনিউও ভালো আসছে। জেলা স্তরে 1912 কল সেন্টার করবার প্রচেষ্টা চলছে।
গুণগত পরিষেবা গুণগত পাওয়ার, এটাই টিএসইসিএল এর মূল লক্ষ্য। এই লক্ষ্যে টিএসইসিএল এগিয়ে যাচ্ছে। 17তম অপারেশনালাইজেশন দিবস উপলক্ষে টিএসইসিএল এর উদ্যোগে আয়োজিত মাস র্যালির সূচনা করে এই কথা বললেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী জিষ্ণু দেববর্মন। এদিন বনমালীপুর স্থিত টিএসইসিএল এর অফিসের সামনে থেকে এই র্যালি শুরু হয়। সবুজ পতাকা নেড়ে এই র্যালির সূচনা করেন উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী জিষ্ণু দেববর্মন। সাথে ছিলেন টিএসইসিএল এর এমডি সহ অন্যান্য আধিকারিকেরা। র্যালিটি এদিন রাজধানীর আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। টিএসইসিএল আপনারা জানেন অনেক নতুন কিছু আরম্ভ করেছে, যেমন কনসাল্টার 1912, ফ্র্যাঞ্চাইজি 5টা ডিভিশন যেটা হয়েছে আমাদের লস মেকিং, সৌভাগ্য ঠিক সময় মতন হয়েছে এবং কি বলে রিপেয়ারও ঠিক মতো হচ্ছে। লাইনম্যানগুলিকে ট্রেনিং দেওয়ার একটা ট্রেনিং ইনস্টিটিউট খোলা হয়েছে, বিলিং ওই প্রিপেড মিটার্সগুলি ইনস্টল করছে, তো অনেক নতুন কাজ শুরু হয়েছে। আর টিএসইসিএল ইজ মুভিং ফরওয়ার্ড, না আমি ফরওয়ার্ড এক জায়গাতে নেই, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এবং টেকনোলজি ইউজ ঠিকমতো করা। বিলিং নিয়ে সমস্যা ছিল আমি জানি, পত্রিকায় দেখেছি, সেটাও ঠিক করা হচ্ছে। আর একবার যখন প্রিপেড বিলিং হয়ে যাবে সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং ফ্র্যাঞ্চাইজিদেরকে ভালোভাবে ওরা মনিটর করা হচ্ছে, ওদের সার্ভিসও ভালো দিচ্ছে, রেভিনিউ ভালো আসছে। রাজধানী আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। দিন দুপুরে গভীর জঙ্গলে বনদস্যুরা অবৈধভাবে মূল্যবান গাছ কেটে অবাধে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার জুমবাড়ি এলাকায়। এ ব্যাপারে কোনো হেলদোল নেই বন দপ্তরের। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ক্ষুদ্র ত্রিপুরা রাজ্যের বনাঞ্চলের মূল্যবান গাছগুলো ক্রমাগতভাবে কেটে পাচার বাণিজ্য চালাচ্ছে রাজ্যের এক শ্রেণীর বনদস্যুরা। এ ব্যাপারে বন দপ্তর সম্পূর্ণ উদাসীন, যার ফলে রাজ্যের ঘন বনাঞ্চল প্রতিদিন ফাঁকা হয়ে যাচ্ছে। এমনই এক ঘটনা খোয়াই জেলার বন আধিকারিকের অধীনে অর্থাৎ তেলিয়ামুড়া মহকুমার জুমবাড়ি এলাকার গভীর জঙ্গলে প্রত্যক্ষ করা গিয়েছে। দিনে দুপুরে বনদস্যুরা গভীর জঙ্গলে অবৈধভাবে মূল্যবান গাছ কেটে চুরাই করছে। তবে বন দপ্তরের একাংশ কর্মীদের মতে অবৈধ কাঠ পাচার বাণিজ্য দীর্ঘ বছর ধরে চলে আসলেও বন দপ্তর এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। অথচ প্রতিদিন সন্ধ্যায় অবৈধ কাঠ পাচারকারীরা বুক চেতিয়ে তেলিয়ামুড়া শহরের উপর দিয়ে বাইসাইকেলে করে তাদের পাচার বাণিজ্য অব্যাহত রাখছে। এ ব্যাপারে খোয়াই জেলা বন আধিকারিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, বনকর্মীরা 24 ঘন্টা মোবাইল পেট্রোলিং প্রতিনিয়ত করে যাচ্ছে। তবে অবৈধ পাচার বাণিজ্যের ব্যাপারটি ওনার গোচরে এসেছে, তবে তিনি এ ব্যাপারটি দেখবেন বলেও জানিয়েছেন। इलीगल फेलिंग का जो घटना है वो पहले मुंगिया कामी एरिया में रोड साइड जो टीक प्लांटेशन था उसमें हुआ करता था, लेकिन हम लोग जो स्टेप्स लिए काफ़ी उससे वो काफ़ी कम है। हमारा अभी भी 24 आवर पेट्रोलिंग होता है। हमारा काफ़ी रिसोर्सेस जो, क्योंकि मुंगिया कामी दूर है यहाँ से, तो तेलियामुड़ा से कवर करना पड़ता है उसको, तो कुछ एक्टिविटी होते हैं, लेकिन काफ़ी हम लोग एक्टिव हैं। 24 आवर पेट्रोलिंग चल रहा है। हाथी का जो प्रॉब्लम है, एलिफेंट डिपोटेशन का जो प्रॉब्लम है, उसमें भी हमारा काफ़ी स्टाफ्स इन्वॉल्व रहते हैं। बारामूला भी जाते हैं, बारामूला पेट्रोलिंग करना पड़ता है। और जुमबारी एरिया में इधर कुछ खबर आ रहा है कि कुछ इलीगल फेलिंग शुरू हुआ है, तो जैसा कि आपने बोला हम इस पर तुरंत कार्रवाई करेंगे और एक्शन लेंगे। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শুক্রবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 45তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন কেক কেটে এই দিনটি পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা। 1976 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। এদিন ছিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 45তম প্রতিষ্ঠা দিবস। সেই মোতাবেক ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কার্যালয়ে দিনটিকে পালন করা হয়। পর্ষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন কেকও কাটা হয়। উপস্থিত ছিলেন পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা সহ অন্যান্যরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা জানান, এদিন পর্ষদের 45
45তম প্রতিষ্ঠা দিবস। 1976 সালের 1 জানুয়ারি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রতিষ্ঠিত হয়েছিল। শুরুতে পর্ষদের সভাপতি ছাড়া 23 জন কর্মী ছিলেন। প্রথম বছর পরীক্ষার্থী ছিল প্রায় 6000। 45 বছরের মাথায় পর্ষদের পরীক্ষার্থীদের সংখ্যা প্রায় 76000 হয়ে গিয়েছে, কিন্তু পর্ষদের কর্মীর সংখ্যা তেমন একটা বৃদ্ধি পায়নি। বর্তমানে পর্ষদের কর্মী সংখ্যা রয়েছেন মাত্র 70 জন। আজকে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 45তম জন্মদিবস। 1976 সালের 1 জানুয়ারি পর্ষদের যাত্রা শুরু হয়। তখন শুরুতে ছিলেন পর্ষদের সভাপতি হিসাবে শ্রী অনিল দাশগুপ্ত, যিনি তৎকালীন ডাইরেক্টর অফ এডুকেশন ছিলেন। সঙ্গে ছিল ওনার সহকর্মী হিসাবে 23 জন মাত্র কর্মী। প্রথম বছর পরীক্ষা দিয়েছিল আগেকার দিনেকার তখন স্কুল ফাইনাল, হায়ার সেকেন্ডারি ক্লাস 11 সিস্টেম। দুইটা পরীক্ষায় মিলে ছাত্র সংখ্যা ছিল, পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 6500। আর আজকে 45 বছরের মাথায় সেই ছাত্র সংখ্যা হয়ে গেছে প্রায় 75,000-এরও বেশি, 77,000, 80,000-এর কাছাকাছি। কিন্তু কর্মসংখ্যা খুব একটা বাড়ে নাই। আমাদের যদিও স্যাংশন পোস্ট হচ্ছে 122টা, এখন আমরা আছি সাকল্যে রাফলি 70 কাছাকাছি। আজকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের কর্মীবৃন্দ খুব উৎসুক। তারা সকাল থেকেই কালচারাল প্রোগ্রাম করার জন্য ব্যস্ত, অলরেডি শুরু হয়ে গেছে। আমার আসতে একটু দেরি হয়েছে। আজকে আমাদের অন্যান্য কাজকর্ম বন্ধ থাকবে। এই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। নগদ 35,000 টাকা ও একটি অল্টো গাড়ি সহ এনএলএফটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর এক সদস্যকে আটক করল তেলিয়ামুড়া থানার পুলিশ। জানা যায় ধৃত ওই জঙ্গির নাম মন্টু দেববর্মা। নগদ 35,000 টাকা সহ একটি অল্টো গাড়ি এনএলএফটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি দলের সদস্যকে আটক করল তেলিয়ামুড়া থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে চাকমাঘাট থেকে। ধৃত জঙ্গি দলের সদস্যের নাম মন্টু দেববর্মা, বয়স 28। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার মন্টু দেববর্মা গন্ডাছড়া মহকুমার গঙ্গানগর থেকে TR01Y0345 নম্বরের একটি অল্টো গাড়ি নিয়ে আসে চাকমাঘাটের অনতি দূরে তুইকর্মা এলাকায় জঙ্গি দলের সদস্য পুষরাই দেববর্মার বাড়িতে। সেখানে মন্টু দেববর্মা পুষরাইয়ের বাড়িতে নগদ 28,000 টাকা, একটি মোবাইল ফোন দিয়ে যায়। পরে মন্টু দেববর্মা ওই মারুতি অল্টো গাড়ি নিয়ে ছনবাড়ি এলাকায় যাওয়ার পথেই ওত পেতে বসে থাকা তেলিয়ামুড়া থানার পুলিশ গাড়ি সহ মন্টু দেববর্মাকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। পুলিশ গাড়িতে থাকা মন্টু দেববর্মাকে তল্লাশি চালিয়ে নগদ 35,380 টাকা উদ্ধার করে। পুলিশ এবার ধৃত জঙ্গি দলের সদস্য মন্টু দেববর্মাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কিছু আপত্তিকর তথ্য জানতে পেরেছে। সেই খবরের উপর ভিত্তি করে থানার পুলিশ শুক্রবার দুপুরে পুষরাই দেববর্মার কাকা সঞ্জয় দেববর্মার বাড়িতে গিয়েও তল্লাশি চালায়। সংবাদে জানা গিয়েছে, সঞ্জয় দেববর্মা আবার এসপিও পদে চাকুরি করে। যদিও পুলিশ সঞ্জয় দেববর্মার বাড়িতে তল্লাশি চালিয়ে কোনো কিছুই পায়নি, তবে তদন্তের স্বার্থে পুলিশের এই তল্লাশি অভিযান। এই তল্লাশি অভিযানে পুলিশের নেতৃত্বে ছিলেন তেলিয়ামুড়ার এসডিপিও বি জগদীশ্বর রেড্ডি। অন্যদিকে জঙ্গি দলের সদস্য আটক হওয়ার খবর পেয়ে তেলিয়ামুড়া থানায় ছুটে আসেন খুয়াই জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে। এ ব্যাপারে খুয়াই জেলার পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন, চলুন শুনে নেওয়া যাক। सीक्रेट इन्फॉर्मेशन मिला थ्रू हमारा ये इंटेलिजेंस ब्रांच में कि एक आदमी नेम मंटू देबर्मा कुछ पैसा लेके, एक्सटॉर्शन मनी लेके धलाई डिस्ट्रिक्ट से हमारा तेलियामुड़ा में आ रहा है। तो ये लेके हमने सुबह से एम्बुश लगाया था। तो इसमें हम बाद में पकड़ा गया आदमी, एक ऑल्टो कार में आ रहा था, आइडेंटिफाई हो गया, उसका नाम मंटू देबर्मा है। तो बाद में उसको सर्च करने से हमें 35,000 इसको पोजीशन से मिला। तो ये कुछ वैलिड आंसर नहीं दे सकता था। उसके बाद पूछताछ के बाद उसने बताया कि ये इसमें एक वांटेड एनएलएफटी का आदमी है, केस भी है उसके ऊपर, दिलीप देबबर्मा, उसने इसको दिया था उसको वाइफ को देने के लिए। चांदपारा एरिया का है ये। तो बिफोर ये उसको दे पाया, हमने उसको पकड़ लिया है। अभी वो पूछताछ चल रहा है और इसका लीगल एक्शन अभी स्टार्ट कर रहे हैं।
তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির উদ্যোগে শুক্রবার রাজধানীর সূর্য চৌমুহনী এলাকায় অনুষ্ঠিত হয় শপথ কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন প্রাক্তন সাংসদ মতিলাল সরকার। গোটা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন বিস্তার লাভ করেছে। রাজ্যে বিরোধী দলগুলো প্রতিদিন মিছিল মিটিং এর মতো কর্মসূচি অব্যাহত রেখে সরকারের কাছে দাবি জানাচ্ছে সরকার যাতে এই নয়া সর্বনাশা কৃষি বিল এবং বিদ্যুৎ বিল বাতিল করে। পূর্বের ঘোষণা অনুযায়ী শুক্রবার সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির রাজ্য কমিটির পক্ষ থেকে শপথ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচি শুরু হয় সূর্য চৌমুহনী থেকে। রাস্তার পাশে দাঁড়িয়ে কর্মসূচি অনুষ্ঠিত করে 10টি বাম গণসংগঠন। কর্মসূচিতে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন প্রাক্তন সাংসদ মতিলাল সরকার। কর্মসূচিতে স্লোগান তোলা হয় কৃষক বাঁচাও ভারত বাঁচাও। উপস্থিত সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির রাজ্য কমিটির নেতা পবিত্র কর জানান, সবচেয়ে বৃহত্তর সংগ্রাম কৃষকরা দিল্লিতে 1 মাস ব্যাপী করে চলেছে। আন্দোলনে কৃষকদের পাশে ছাত্র সংগঠন, শ্রমিক, অবসরপ্রাপ্ত সৈনিক, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্তরাও এসে সামিল হচ্ছেন। দেশে বুদ্ধিজীবী অংশের মানুষদের দাবি সরকার যাতে কৃষকদের স্বার্থে এই আইন প্রত্যাহার করে। দেশবাসী ফসলের চাহিদার উপর গুরুত্ব দিচ্ছে না সরকার, এই অভিমত ব্যক্ত করলেন পবিত্র কর। কর্মসূচির মাধ্যমে আন্দোলনরত কৃষকদের স্বার্থে আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে। সবচেয়ে বৃহত্তম সংগ্রাম আজকে ভারতবর্ষের রাজধানী দিল্লি তার চারপাশে কৃষকরা করছেন। এখন প্রায় 5 শতাধিক কৃষক সংগঠন তার সঙ্গে যুক্ত হয়েছে। শুধু কৃষক সংগঠন না, ছাত্র, যুব, নারী, আইনজীবী, যারা বুদ্ধিজীবী অংশের মানুষ আছেন, সর্বস্তরের মানুষ তার সমর্থনে দাঁড়িয়েছে। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আমাদের দেশের বিশিষ্ট খেলোয়াড়রা, বিভিন্ন সিনেমার তারকা তাদের যে পদক তা অর্জন করেছে। গত পরশুদিন প্রায় 1.5 লক্ষ যারা অবসরপ্রাপ্ত সৈনিক তারা এই আন্দোলনের পক্ষে থাকবেন এই ঘোষণা করা দিয়েছে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। 2021 সালের প্রথম দিনে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রিপুরা রাজ্যে লাইট হাউস প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পে মোট খরচ হবে 160 কোটি টাকা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুক্রবার 6 রাজ্যের লাইট হাউস প্রকল্পের শিলান্যাস করেন। এর মধ্যে ত্রিপুরা রাজ্যও রয়েছে। ত্রিপুরা রাজ্যের লাইট হাউসের ক্ষেত্রে ব্যয় হবে 160 কোটি টাকার অধিক। এদিন আখাউড়া চেকপোস্টে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল রমেশ বৈশ্য, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2021 সালের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রেখে বলেন, সরকারি গরিবদের জন্য ঘর বানাতে আধুনিক প্রযুক্তি দ্বারা কাজ শুরু করেছে। সরকারি ঘর নির্মাণ করবার পাশাপাশি গুণগত মানের দিকেও বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। একইভাবে আধুনিক প্রযুক্তি এতে ব্যবহার করতে চলেছে, ফলে কাজের গতি যেমন আসবে তেমনি মজবুত ঘর মিলবে। দেশের গরিবদের লম্বা সময় ঘর ছিল না, তাই সরকার সবার জন্য ঘর নির্মাণ করবার সিদ্ধান্ত নিয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে 2022 সালের মধ্যে যাতে দেশের প্রত্যেকটা গরিব অংশের মানুষের ঘর থাকে। লাইট হাউস রাজ্যগুলোতে মাত্র 12 মাসের মধ্যে নির্মাণ করবার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা এক প্রকার পাইলট প্রজেক্ট। এই লাইট হাউসগুলি গরিব এবং মধ্যবিত্ত অংশের মানুষের জীবনের পরিবর্তন করবে। বক্তব্যে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন, প্রতিটি ব্যক্তির স্বপ্ন নিজের ঘর। দেশের ফোকাস গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের প্রয়োজনীয়তা বলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। हाउसिंग टेक्नोलॉजी चैलेंज का आयोजन किया और दुनिया भर की
कंपनियों को हिंदुस्तान में निमंत्रित किया। मुझे खुशी है कि दुनिया भर की 50 से ज्यादा इनोवेटिव कंस्ट्रक्शन टेक्नोलॉजी ने इस समारोह में हिस्सा लिया, इस स्पर्धा में हिस्सा लिया। इस ग्लोबल चैलेंज से हमें नई टेक्नोलॉजी को लेकर इनोवेट और इंक्यूबेट करने का स्कोप मिला है। इसी प्रक्रिया के अगले चरण में अब आज से अलग अलग साइट्स पर 6 लाइट हाउस प्रोजेक्ट का काम शुरू हो रहा है। ये लाइट हाउस प्रोजेक्ट्स आधुनिक टेक्नोलॉजी और इनोवेटिव प्रोसेस से बनेंगे। इसमें इंफ्रास्ट्रक्चर का टाइम कम होगा, इसमें कंस्ट्रक्शन का टाइम कम होगा और गरीबों को ज्यादा रेजिलिएंट, अफोर्डेबल और कंफर्टेबल घर तैयार होंगे। जो एक्सपर्ट्स हैं उन्हें तो इसके बारे में पता है। এদিকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, উত্তর পূর্বাঞ্চলের নতুন পরিচয় দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাইট হাউস হল ত্রিপুরা রাজ্যের জন্য উপহার, ফলে নতুন ত্রিপুরা গড়া হচ্ছে। পূর্বে পিছিয়ে গিয়েছিল ত্রিপুরা রাজ্য, ফলে বড় রাজ্যগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পারত না ত্রিপুরা। বর্তমান প্রধানমন্ত্রী লাইট হাউসে অন্তিম ব্যক্তি থাকবার সুযোগ করে দেওয়ার জন্য রাজ্যবাসীর কাছে এক বড় প্রাপ্তি বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ফলে রাজ্যবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা দেশের পাহাড়ি রাজ্যগুলির মধ্যে সেরা স্বীকৃতি পেয়েছে ত্রিপুরা রাজ্য। সেই অনুযায়ী আগরতলা পুর নিগম এবং বিলুনিয়া পুর পরিষদ সেরা স্বীকৃতি গ্রহণ করেছে। 2022 সালের মধ্যে দেশের কেউ যাতে গৃহহীন না থাকে সেদিকে গুরুত্ব দিয়ে লাইট হাউস প্রকল্পের কাজ চলছে। आज त्रिपुरा के लिए बहुत गर्व का दिन है। अंग्रेजी नववर्ष में माननीय प्रधानमंत्री जी ने तीन उपहार त्रिपुरा को दिया है। हम लोगों को गर्व है, आपके प्रेरणा से हम लोगों को ऊर्जा मिलता है और त्रिपुरा के नया दौर में चले हैं, नया त्रिपुरा बन रहा है। त्रिपुरा बहुत पीछे चल गया था, आज बहुत आगे जा रहा है। हमको आशा है आपके प्रेरणा से जो ऊर्जा मिलती है, इसी ऊर्जा से नॉर्थ ईस्ट बहुत आगे जाएगी। और आज जो ये मौका मिला है हम लोगों को, ये 3 पुरस्कार मिलने की, ये आपके कारण से हुआ क्योंकि आपने अलग से हिमालयन राज्यों को चिन्हित किया है। इससे पहले नहीं चिन्हित हुई थी, जिस कारण से बड़े राज्यों के साथ कंपटीशन में हम लोग नहीं टिक पाते थे। आपने जो अलग से ग्रेडेशन किया, उस कारण से हम लोगों को भी दौड़ने का मौका मिला। मैं पुनः आपको बहुत बहुत बधाई देता हूँ नॉर्थ ईस्ट वासियों से और 37 लाख त्रिपुरा वासियों से, माँ त्रिपुरेश्वरी की जो भूमि है इस भूमि से। और साथ ही साथ ये जो लाइट हाउस है, त्रिपुरा के अंतिम व्यक्तियों को रहने का मौका मिल रहा है। इसमें सबसे आधुनिकतम फ्लैट है वो। इससे बड़ा एक मुख्यमंत्री के लिए, एक राज्य के लिए बड़ा उपहार क्या दे सकते हैं आप? अंतिम व्यक्तियों को आपने सबसे आधुनिकतम जो व्यवस्था, उसी मौका में रहने का मौका दिया आपने। आपको त्रिपुरावासी जीवन भर याद रखेंगे और भारतवासी भी आप गरीब का मसीहा है, आज प्रमाणित हो गया है। मैं दोबारा आप तीनों पुरस्कार के लिए और हमारे जो लाभार्थी है, 3 लाभार्थी को भी आपने चिन्हित किया, इसके लिए मैं पुनः त्रिपुरावासी की तरफ से बहुत बहुत बधाई देता हूँ और मैं आपका आशीर्वाद का कामना करता हूँ, आपके दीर्घायु का कामना करता हूँ। बहुत बहुत धन्यवाद। आज 2021 9 वर्ष पर प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने जो त्रिपुरा को उपहार दिया है कि गरीब लोगों के लिए आवास की व्यवस्था करना, प्रधानमंत्री जी हमेशा से जो अंतिम छोर की व्यक्ति है उसके उत्थान के लिए काम करते रहे हैं। और आज आवास योजना
जैसा कि मैंने मॉडल देखा, ये गरीब व्यक्ति अगर इतने अच्छे मकान फ्लैट में रहे तो उनको भी लगेगा कि हम गरीब नहीं हैं, एक अच्छे वातावरण में रहने का उनको अवसर मिलेगा। मैं तो यही कहता हूँ कि हर व्यक्ति का सपना होता है कि अपने कार्यकाल में एक स्वयं का मकान हो, एक सुंदर छोटा सा घर हो। तो मुझे ये कि अंग्रेजी के जो कहावत है वो याद आती है, हाउस इज बिल्ड बाई हैंड बट होम इज बिल्ड बाई हार्ट। और इसी बात को नरेंद्र मोदी जी ने कहा है, यह घर बनेगा बिल्डिंग नहीं, और जब घर अपना होता है तो वो दिल से होता है। और मुझे खुशी है कि 1000 मकान बनकर तैयार होंगे तो त्रिपुरा का नक्शा बदल जाएगा और विकास में त्रिपुरा आगे हो, यही मेरी शुभकामनाएं हैं नववर्ष में। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দুটি বসতবাড়ি সহ দুটি গাভী। ঘটনা পাথারকান্দির কাবারিবন্দ গ্রামে। গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাড়ির মালিক। পাথারকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 50 লক্ষাধিক টাকার সম্পদ। আগুনে পুড়ে ঝলসে গিয়েছে দুটি গাড়ি। বৃহস্পতিবার গভীর রাতে সংঘটিত এই ভয়াবহ অগ্নিকাণ্ডে পাথারকান্দির কাবারিবন্দ গ্রামের হরিশ উদ্দিনের দুটি বসতগৃহ প্রায় 50 লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই হবার খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি আগুনের লেলিহান শিখায় তার দুটি জার্সি গাভীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর রয়েছে। গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে বলে মনে করছেন বাড়ির মালিক। কারণ ঘটনার পরবর্তী সময়েও তার বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হবার খবর পাওয়া গিয়েছে। বর্তমানে ঘাতক সিলিন্ডারটি তাদের বাড়ির পুকুরে ফেলে রাখা হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনার প্রায় 1 ঘন্টা পর পাথারকান্দি অগ্নি নির্বাপক কেন্দ্রের দমকল গাড়িটি অকুস্থলে পৌঁছলেও ততক্ষণে যা হবার তা হয়ে গিয়েছে। ঘটনার পর পাথারকান্দি পুলিশ তদন্তে নেমে পুরো বিষয়টি খতিয়ে দেখবার খবর পাওয়া গিয়েছে। এই মর্মে পাথারকান্দি থানার ওসি সঞ্জীব তেরাং জানান যে পুলিশ তদন্তে নেমে পুরো ঘটনাটির রহস্য উন্মোচনের প্রচেষ্টা করছে। এটা গ্যাস সিলিন্ডার জনিত কাণ্ড নাকি অন্য কিছু তাও খতিয়ে দেখছে পুলিশ। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। নতুন বছরের শুরুতে বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। কাতির জনসভাতে শুক্রবার তিনি বিজেপিতে যোগ দেবেন বলে ঘোষণা দেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবাংলার নির্বাচন যতই এগিয়ে আসছে, দল বদলের হিড়িক ততই বাড়ছে। শুভেন্দুর পর এবার সৌমেন্দু। নতুন বছরের প্রথম দিনেই বিজেপিতে যোগ দিলেন সৌমেন্দু অধিকারী। শুক্রবার সকালে এমনটাই ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। কাথিতে তার সভাতেই ভাই সৌমেন্দু বিজেপিতে যোগ দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু। অন্যদিকে বেসুরো কথা শোনা গেল দিব্যেন্দু অধিকারীর গলাতে। কাথি পুরসভার নতুন প্রশাসক নিয়োগ নিয়ে সরাসরি তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ ছুড়লেন। জানা গিয়েছে কাথির ডরমেটরি মাঠে 1 জানুয়ারি শুভেন্দু অধিকারী সভা করবেন। সেখানেই সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবেন বলে ঘোষণা করেছেন সদ্য তৃণমূল ত্যাগী শুভেন্দু অধিকারী। অন্যদিকে কাথি পুরসভার পুরো প্রশাসকের পদ থেকে শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দুকে অপসারণের পর থেকেই অধিকারী গড়ে চাপা ক্ষোভ তৈরি হয়েছে। এদিকে তা প্রকাশ করে আরেক তৃণমূল সাংসদ তথা অধিকারী পরিবারের সদস্য দিব্যেন্দু অধিকারী বললেন, যাকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ করা হচ্ছে সেই সিদ্ধান্ত মাইতি কাউন্সিলরই নন। কিভাবে তাকে এই পদে বসানো হচ্ছে? সৌমেন্দুকে নিয়ে কোনো সমস্যা হলে আমাকেও প্রশাসকের দায়িত্ব দেয়া যেত, আমি তো কাউন্সিলর। দিব্যেন্দুর এভাবে খুব প্রকাশ রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা তৈরি করেছে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। পশ্চিমবঙ্গের কোলাঘাটে কল্পতরু দিবস উপলক্ষে প্রায় 3 শতাধিক মানুষের মধ্যে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ করা হয়। 1 জানুয়ারি ছিল পবিত্র এবং শুভ কল্পতরু দিবস তথা 2021 সালের প্রথম দিন, ইংরেজি শুভ নববর্ষ। এদিনেই 1986 সালে কলকাতার কাশীপুর উদ্যান বাটিতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সবার জন্য সুচেতনা বা চৈতন্য কামনা করেছিলেন। এই উপলক্ষে কোলাঘাটে রূপনারায়ণের পারে কল্পতরু
বছর স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে আরাধনা এবং প্রার্থনা সভাও অনুষ্ঠিত হয়। এরপর প্রায় ৩ শতাধিক দরিদ্র নারায়ণ সেবা করা হয়। সবাইকে চন্দনের ফুটা গলায় মালা পরিয়ে মানব পূজা করে সবার হাতে শীতবস্ত্র, মিষ্টান্ন, মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি তুলে দেয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি জানান, ঠাকুরের ভাবাদর্শের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন স্বরূপ আমাদের এই উদ্যোগ এবং দরিদ্রদের পাশে থাকবার একটি ছোট্ট প্রয়াস। সারা বছরই আমরা আর্ত মানুষদের জন্য নানাবিধ জনহিতকর কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করে চলেছি, আগামী দিনেও তা করে থাকব। আজ একটা পবিত্র দিন, 1 জানুয়ারি 2021 সালের প্রথম দিন তথা আজকে কল্পতরু দিবস। আজকের দিনেই 1886 সালে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কলকাতা কাশীপুর উদ্যান বাটি হতে সবার জন্য চৈতন্য বা সুচেতনা কামনা করেছিলেন। আমরা এই দিবসটি আজ কোলাঘাটে গৌরাঙ্গ ঘাটে উদযাপন করছি সংকেতের পক্ষ থেকে। তো আমাদের মুখ্য উদ্দেশ্য শ্রী শ্রী ঠাকুরের যে ভাবাদর্শ, জীব সেবাই মানে শিব সেবা, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এই বাক্যটিকে বাস্তবায়িত করতে আমাদের সাধ্যমতো আজকে প্রায় ৩ শতাধিক একদম দরিদ্র শ্রেণী, তাদের হাতে আমরা শীতবস্ত্র, একটু মিষ্টান্ন এবং সেই সাথে তাদেরকে আমরা চন্দনের ফটা মালা পরিয়ে দরিদ্র নারায়ণ সেবা করেছি, আমাদের শ্রদ্ধা জানিয়েছি। আর সেই সাথে এই সময়োপযোগী স্যানিটাইজার এবং মাস্ক সবার হাতে তুলে দিয়েছি। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। কাঁঠালতলির চুড়াইবাড়ি সড়কের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দিল আমসু। শুক্রবার আমসুর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী সাদিক আক্তার এই রাস্তা পরিদর্শন করে কাজ বন্ধ করার হুঁশিয়ারি দেন। কাঁঠালতলি চুড়াইবাড়ি পূর্ত সড়ক পুনর্নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দিল ছাত্র সংস্থা আমসু। শুক্রবার আমসুর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী সাদিক আক্তার স্থানীয় আঞ্চলিক আমসুর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ওই সড়ক পরিদর্শনে যান। পুরো সড়ক পরিদর্শন করেন তারা। এতে সড়কের কয়েকটি স্থানে হাত দিয়ে পিচ উঠিয়ে নিম্নমানের কাজ প্রত্যক্ষ করেন আমসুর কর্মকর্তারা। পরে কাজের দায়িত্বে থাকা কোনো ব্যক্তিকে খুঁজে না পেয়ে কাজে নিয়োজিত শ্রমিকদেরকে কাজ বন্ধ রাখতে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। আমসুর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী সাদ্দিক আক্তার বলেন, সরকার জনগণের উন্নয়নের স্বার্থে অর্থ বরাদ্দ করছে, আর কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদাররা তাদের মর্জি মতো কাজ করে চলেছেন। কাঁঠালতলি চুড়াইবাড়ি পূর্ত সড়কটির পুনর্নির্মাণ কাজ চলছে বটে, কিন্তু তা অতি নিম্নমানের। সরকারি গাইডলাইন উপেক্ষা করে কাজ করা হচ্ছে সড়কে। দুদিন আগে সড়কের যে অংশে পিচ দেওয়া হয়েছে, দুদিন পর সেই অংশের পিচ হাত লাগালে উঠে যাচ্ছে। তাই সঠিকভাবে কাজ না হলে কাজ বন্ধ রাখতে হবে। এদিকে স্থানীয় নাগরিক মাজারুল ইসলাম জানান, নিম্নমানের কাজের অভিযোগ তোলা হলে কাজের দায়িত্বপ্রাপ্তরা নানাভাবে ভয় দেখাচ্ছেন। তবে অন্যায়ের প্রতিবাদে অনড় তিনি। কারো হুমকি ধমকিতে অন্যায়ের প্রতিবাদ আটকানো যাবে না বলে জানান মাজারুল ইসলাম। এদিকে এদিন সকালে দুবাগ এলাকার বেশ কিছু লোক এই সড়ক পুনর্নির্মাণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এলাকাবাসীর পক্ষে আবুল কালাম বাহার বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর সড়কটি পুনর্নির্মাণ কাজ চলছে। সড়কের পিন পয়েন্ট ছেড়ে পিচের কাজ আরম্ভ হওয়ার সন্দেহ প্রকাশ করেন তিনি বলেন, যে অংশ থেকে সড়কের কাজ শুরু হয়েছে সেই অংশ থেকে প্রায় 700 মিটার পর পিচের কাজ চলছে। হঠাৎ করে এই অংশ ছেড়ে যাওয়ায় সেখানকার জনমনে সন্দেহ দেখা দিয়েছে। তাদের ধারণা হয়তো এই অংশে পিচ হবে না, তাই ছেড়ে যাওয়া অংশটি শীঘ্রই পিচ করার দাবি তুলেন জনতা। উল্লেখ্য, কাঁঠালতলি চুড়াইবাড়ি পূর্ত সড়কে 3 কিলোমিটার পুনর্নির্মাণের জন্য 1,61,791 টাকা বরাদ্দ হয়। যে কোনো সরকারি প্রকল্পের কাজের সূচনায় তথ্য ফলক লাগানোর কথা থাকলেও ব্যতিক্রম হলো এই সড়কে। প্রায় 50% সড়কের কাজ সম্পূর্ণ হওয়ার পর সড়কের নির্মাণ কাজের তথ্য ফলক লাগানো হয়। কাঁঠালতলি চুড়াইবাড়ি পূর্ত সড়কটি 2টি জাতীয় সড়কের সঙ্গে যুক্ত রয়েছে। তাছাড়া সড়কটি সীমান্ত এলাকা, তাই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। কোনো সড়কের পিচের কাজ হলে তাতে ওই সড়কের একটি অংশ খোলা রেখে অন্য অংশে কাজ করা হয়ে থাকে, কিন্তু সেই ক্ষেত্রে ব্যতিক্রমী দেখা গেল ব্যস্ততম কাঁঠালতলি চুড়াইবাড়ি পূর্ত সড়কের পিচ করার সময়। সড়কটি সম্পূর্ণভাবে বন্ধ রেখে একই সাথে সড়কটির পিচের কাজ করা হচ্ছে। একটি গাড়িও এই রাস্তা দিয়ে যেতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে জনমনে ক্ষোভের সঞ্চার হচ্ছে। আজকে আমরা করিমগঞ্জ জেলা কমিটির সহযোগে কাঁঠালতলি আঞ্চলিক কমিটির
এক প্রতিনিধি দল আমি এখানে নিয়ে উপস্থিত হয়েছি। কাঠলতলি চড়াইবাড়ি রাস্তা পরিদর্শন করতে এসেছি আমরা। বিগত কিছুদিন পূর্বে আমরা শুনেছি যে কাঠলতলি চড়াইবাড়ি রাস্তাতে মানে কাজ হচ্ছে, আমরা শোনার পর আমরা আজকে এখানে পরিদর্শন করতে এসেছি। আমরা শুনেছি বিভিন্ন মানে এলাকার বৃহত্তর এলাকার মানুষ আমাদেরকে কমপ্লেন দিচ্ছে যে এখানে নিম্নমানের কাজ, অতি নিম্নমানের কাজ হচ্ছে। সত্যি আমরা আজকে এখানে উপস্থিত হয়ে আমরা দেখতে পারি যে অতি নিম্নমানের কাজ হয়েছে, যেখানে কোনো মাটি ফেলানো হয়নি, যেখানে কোনো মেডেলিং করা হয়নি, যেখানে কোনো ফিস মারা হয়নি, কোনো ধরনের কোনো তেল ব্যবহার করা হয়নি। কাঁঠালতলী প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। অবশেষে আমাদের রাজ্যেও শনিবার থেকে শুরু হলো কোভিড-19 ভ্যাকসিনের ট্রায়াল রান। রাজধানীর আইজিএম হাসপাতাল সহ 3 জায়গায় এই ট্রায়াল রান শুরু হয়েছে। আইজিএম হাসপাতালে কোভিড-19 ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি খতিয়ে দেখতে এই কথা জানান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর দিলীপ দাস। করোনা মহামারীতে সারা বিশ্বে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। এই করোনা ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। ভারতবর্ষেও লাখের উপর মানুষ প্রাণ হারিয়েছেন। বাদ যায়নি আমাদের রাজ্য। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক মানুষ সুস্থও হয়েছেন। এই পরিস্থিতিতে সারা পৃথিবীর বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছিলেন করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করার জন্য। অবশেষে দীর্ঘ গবেষণার পর ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। সারা দেশে শুরু হয়েছে ভ্যাকসিনের ট্রায়াল পর্ব। আমাদের কাছেও খুশির খবর, আমাদের রাজ্যেও আজ থেকে শুরু হয়েছে কোভিড-19 ভ্যাকসিনের ট্রায়াল রান। আগরতলার আইজিএম হাসপাতাল সহ গান্ধীগ্রাম এবং বেলুনিয়া এই 3 জায়গায় প্রথমে শুরু হয়েছে কোভিড-19 ভ্যাকসিনের ট্রায়াল রান। কিভাবে ভ্যাকসিন দেওয়া হবে তা নিয়েই এই ট্রায়াল চলছে। রাজধানীর আইজিএম হাসপাতালের কোভিড-19 ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি পরিদর্শন করতে গিয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর দিলীপ দাস বিস্তারিতভাবে জানান। তিনি এও বলেন, ফেব্রুয়ারি মাস থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে আমাদের রাজ্যে। আজকে এখানে আমি আসলাম এবং অলরেডি আপনারা দেখলেন যে এটার প্রস্তুতি। আমরা যে ভয়াবহ যেটা কোভিড-19 নিয়ে এফেক্টেড, বহুদিন থেকেই তো আমাদের ইচ্ছা ছিল যে কবে ভ্যাকসিনটা আসবে। তো এখন ভ্যাকসিন এসে গেছে এবং ট্রায়াল রান এখন শুরু হয়েছে। তো যেহেতু এটা হাইলি স্পেসিফাইড এবং নতুন ধরনের একটা ভ্যাকসিন এবং কারো জন্য কোথাও আইডেন্টিফিকেশনে ভুল না হয়, তার জন্য যখন আসবে আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারি মাস থেকে হয়তো এটা ভ্যাকসিনেশনে স্টার্ট হবে। সেই ভ্যাকসিনেশনটা দিতে গেলে কোথাও যদি কোনো ভুল না হয়, সেই জন্য বিভিন্ন, যেমন এখানে 3টা রুম করা হয়েছে। একটা রুমে রেজিস্ট্রেশন হবে, তারপরে আরেকটা ভ্যাকসিনেশন হবে, এখানে ওয়েটিং রুম আরেকটা আছে। ওয়েটিং রুম কারণ এটা আমাদের কাছে ভ্যাকসিন একদম সম্পূর্ণ নতুন, তো এটার কোনো রিয়াকশন হয় কিনা, পেশেন্ট অসুস্থতা বোধ করে কিনা, কারো কারো তো একটা ইঞ্জেকশন দিলেই তার একটা রিয়াকশন হয়, অনেকের রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায়। তো এরকম বিভিন্ন ব্যাপারগুলো থাকতে পারে। তার জন্য আমরা এখানে একটা যে রেস্টিং রুম আছে, সেখানে 30 মিনিটের মতো পেশেন্টটাকে, পেশেন্ট বলবো না, যে ভ্যাকসিনেশন নিচ্ছে যে তাকে অবজার্ভ করা হবে। এর আগে বিভিন্ন ক্যাটাগরি অফিসার 1, 2 তারা আছে এবং একটা অ্যাপের মাধ্যমেই সব কন্ট্রোল হবে। সেই অ্যাপের মধ্যে পেশেন্টের যা যা আইডেন্টিটি থাকার দরকার সেই আইডেন্টিটি থাকবে। ফার্স্ট চেকিং হবে এন্ট্রি পয়েন্টে, তারপরে সেটা আবার ভ্যাকসিন দেওয়ার আগে আবার চেক আপ হবে। সেটা দেওয়ার পরে যারা ভ্যাকসিনেটর তারা ভ্যাকসিন দেবেন এবং ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে এখানে আবার আসবে। সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে আইজিএম হসপিটাল একটা সেন্টার, ত্রিপুরাতে 3টা সেন্টার নেওয়া হয়েছে। একটা গান্ধীগ্রাম, একটা আইজিএম হসপিটাল আর গোরাগাপ্পা, এটা 3টা নেওয়া হয়েছে। তো পরবর্তী সময়ে সেন্টারগুলো আরও মানে বাড়ানো হবে, যখন যতটুকু নেসেসিটি লাগে সেটাকে কত তাড়াতাড়ি শেষ করা যায়। তো সেই হিসেবে কালকেই রাতারাতি ওরা এই 3টা রুম আইডেন্টিফাই করেছে। এখানকার যে ডক্টর আছে, বাকি স্টাফরা তারা রাত্র 9টা 10টা পর্যন্ত কাজ করে 3টা রুমকে রেডি করেছে, কারণ এটা সাডেনলি এসেছে ইনফরমেশনটা, খুব দ্রুততার সাথে সম্পূর্ণ করেছে। আমি সকালে এসে দেখলাম যে এভরিথিং ইজ রেডি, অর্থাৎ আজকেই ইচ্ছা করলে ভ্যাকসিন দেওয়া যেতে পারত, কিন্তু তার আগে প্রতিটি স্টাফ তার দায়িত্বটা কি হবে, কিভাবে প্রিকশন আইডেন্টিফিকেশন থেকে শুরু করে তার সেফটি সিকিউরিটি সবটা জিনিস, এটা একটা ট্রেনিংয়ের মতো হচ্ছে। ট্রেনিং হয়েছে আগে, এখন ট্রায়াল হচ্ছে, এটা মক ড্রিল যেরকম করে। তো এটাই চলছে, এগুলো দেখতে আসলাম, যেহেতু আমি এখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তো আমিও দেখছি আর কি যেটা আমাদের ব্যাপারটা আছে। এবং ওরা আমাদের ডক্টরস বা অন্যান্য স্টাফ যেভাবে সিনসিয়ারলি দেখলাম সাজিয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এত তাড়াতাড়ি ওরা করলো কি করে। আজকে কোভিড-19 ভ্যাকসিনের মক ট্রাই রান চলছে। আচ্ছা, এটা অল ওভার ইন্ডিয়া চলছে, প্রত্যেকটা ক্যাপিটালে এবং ক্যাপিটালের আশেপাশেও কিছু পার্টিকুলার সেন্টার নির্দিষ্ট করা আছে এখানে।
একটা মক ট্রায়াল চলছে কোভিড-19 ভ্যাকসিনের। এটা হচ্ছে কিভাবে এই ভ্যাকসিনটা দেওয়া হবে। স্পেশালি ফার্স্ট ফেজে, এটা ফেজ 1 এর জন্য হেলথ কেয়ার ওয়ার্কার, হেলথ কেয়ার ওয়ার্কাররা প্রথমে এই ফার্স্ট ফেজে এই ভ্যাকসিনটা পাবে। সেই জন্য আজকে অল ওভার ইন্ডিয়ার অংশ হিসেবে আমাদের আগরতলাতে আইজিএম হাসপাতালে এটা চলছে, ট্রায়ালটা চলছে ট্রায়াল। এই জন্য এখানে 25 জন বেনিফিশিয়ারি সিলেকশন করা হয়েছে। 25 জন বেনিফিশিয়ারি সকাল 9টা থেকে শুরু হয়েছে, এটা 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। কারণ অনেকটাই অলমোস্ট 80% বেনিফিশিয়ারি অলরেডি ট্রায়াল রান হয়ে গেছে, আর কয়েকজন বাকি আছে। আশা করি আমরা 11:30 মধ্যে শেষ করব। স্যার, একটা বিষয় জানতে চাইছিলাম, এটা কি শুধুমাত্র আইজিএম হাসপাতালে না অন্যান্য যেমন ধরেন জিবি বা টিএমসি হাসপাতাল? এইবার ড্রাই রানটা এখন হচ্ছে আগরতলাতে হচ্ছে সদরে আইজিএম হাসপাতালে, গান্ধীগ্রাম পিএসসিতে হচ্ছে ওটা মোহনপুর সাব ডিভিশন আন্ডারে, আর বিরানিয়া সাব ডিভিশন আন্ডারে বোরাকা পিএসসিতে হচ্ছে। তো আমাদের আইজিএমে এই সেন্টারটা শহরের সেন্টার, এটা শুধু আইজিএমে হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য। আচ্ছা, এই ভ্যাকসিনটা যারা আজকে নিচ্ছে এটা কতবার দিতে হয়, বা কবে আবার নাগাদ যারা আজকে নিয়েছে আবার কবে দিবে? আজকে সরাসরি ভ্যাকসিন এখনো আসেনি, এটা হচ্ছে ভ্যাকসিনের ট্রায়াল রান বলে। এটা একটা প্রিলিমিনারি কিরকম আমরা প্রিপেয়ার্ড কিনা, সমস্ত প্রিপেয়ারনেসটা দেখা হচ্ছে আর কি। এটাই আজকে একদম এভরিথিং রেডি, মানে ভ্যাকসিন প্রথমে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পরে ভ্যাকসিন মোবাইল অ্যাপে পার্টিকুলার যে বেনিফিশিয়ারি তার ডিটেলস আসবে, তারপরে একটা আই কার্ড দেখিয়ে ওই আই কার্ডটার সঙ্গে ভেরিফিকেশন হবে, তারপর ভ্যাকসিন পাবে। ভ্যাকসিন পাওয়ার পর সে কিছুক্ষণের জন্য, আধ ঘন্টার জন্য অবজারভেশন রুমে যাবে, ওইখানে অবজারভেশন করা হবে। যেন ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড অনেক সময় কিছু রিয়াকশান হতে পারে, এটা সব ভ্যাকসিনের ক্ষেত্রেই, সেটা যাতে হলে কি করা যায় সব কিছু, কীভাবে ওটাকে আমরা কাউন্টার করবো, সব কিছু প্রিপেয়ারনেস আছে আমাদের। ওইটাই আজকে একটা মক ট্রায়াল রান হতে হয়। স্যার, আপনার পরিচয়টা? আমি ডক্টর আশিস কুমার কর, আইজিএম এর নোডাল অফিসার এনএইচএস। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।